সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ক্লাসে আমরা করেছিলাম সিমিলি, মেটাফোর, ইমেজারি, এগুলো আমরা পড়েছিলাম। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তোমাদের ধারণাগুলো আরেকটু স্পষ্ট করার জন্য আমরা আজকে ইমেজারিটা আরও একবার পড়ব, একটু ভিন্নভাবে। বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা এই ইমেজারিগুলো বোঝার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যদি আলোচনা করি ইমেজারি ইউজিং ভিজুয়ালস, আমরা চোখে যা দেখি এরকম ইমেজারি যদি আমরা চিন্তা করি। এখানে একটি বর্ণনা আছে, তোমাদের মধ্য থেকে একজন একটু ট্রাই করো এটা পড়ার জন্য। ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই ওর জন্য একটা হাততালি দাও। দ্য নাইট ওয়াজ ব্ল্যাক অ্যাজ এভার, বাট ব্রাইট স্টার্স lit up the sky in beautiful and varied constellations which were sprinkled across the astronomical landscape. এখানে আকাশের একটি চিত্রের বর্ণনা দেয়া হচ্ছে। সেটা কি? দ্য নাইট ওয়াজ ব্ল্যাক, রাতটি ছিল একদম কালো অন্ধকার, অ্যাজ এভার, বাট ব্রাইট স্টার্স লিট আপ দ্য স্কাই, কিন্তু উজ্জ্বল তারা আকাশটাকে আলোকিত করে রেখেছিল। ইন বিউটিফুল অ্যান্ড ভ্যারাইড কনস্টেলেশনস, অনেক তারার এক সমাহার। অনেকগুলো তারা যখন একসাথে থাকে তখন আমরা বলি কনস্টেলেশনস। তো এর মাধ্যমে কি হচ্ছে? আকাশটা আরও বেশি আলোকিত হয়ে যাচ্ছে। হুইচ ওয়ার স্প্রিঙ্কলড অ্যাক্রস দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ল্যান্ডস্কেপ, এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ল্যান্ডস্কেপের মতো দেখা যাচ্ছে। আমাদের যেরকম জমিন, আকাশও মনে হচ্ছে যে একটা ল্যান্ডস্কেপ, এরকম মনে হচ্ছে। তো এরকম আমরা বর্ণনা দিলে আমাদের মনের মধ্যে কিন্তু একটা ছবি ভেসে ওঠে। কিরকম ছবি হয়? আচ্ছা, এই বর্ণনাটায় কি দেয়া আছে? এই বর্ণনা আছে, ইন দিস এক্সাম্পল দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য নাইট স্কাই ইজ ডেসক্রাইবড ইন ডেপথ উইথ কালার। কালারটা কি ছিল? ব্ল্যাক, ব্রাইট, কালো ছিল, এবং কালোটাও আবার একটা উজ্জ্বলতা ছিল। শেপ ছিল ভ্যারিড কনস্টেলেশনস অ্যান্ড প্যাটার্ন ছিল একটা স্প্রিঙ্কলড। তাহলে এই সব কিছু যদি আমরা পড়ি, দেখো তো আমাদের মনের মধ্যে এরকম একটা ছবির চিত্র ফুটে ওঠে কিনা? একটা রাত, কালো রাত, এখানে আমরা অনেক তারা দেখতে পাচ্ছি। তারা কি করছে? রাতটাকে, আকাশটাকে উজ্জ্বল করে রাখছে এই তারার মাধ্যমে। এবং ওভারঅল মনে হচ্ছে যেন এটা একটা ভূমি, আকাশের মধ্যে একটা অন্যরকম একটা ভূমি যেখানে অনেক তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? তাহলে এটা আমাকে কি করে? একটা আমার মনের মধ্যে একটা চিত্র এঁকে দেয়। এটাই হচ্ছে কি আমার ভিজুয়াল ইমেজারি। আশা করি তোমাদের এখন একটু আগের চাইতে ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখব, ইমেজারি ইউজিং সাউন্ডস, শব্দের মাধ্যমে আমাদের যে ইমেজারিগুলো হয় সেটা কি? সাইলেন্স ওয়াজ ব্রোকেন বাই দ্য পিল অফ পিয়ানো কিস অ্যাজ শ্যানন বিগ্যান প্র্যাকটিসিং হার কনসার্টো। সে এক ধরনের মিউজিক করছে, সেই মিউজিক কী করতেছে? যে নিস্তব্ধতা ছিল সেই শান্ত ভাবটা, মানে এখানে সব নয়েজ হলো, শান্ত ভাবটা কেটে গেল। মেয়েটির নাম হচ্ছে শ্যানন। তা এটা পড়ার পরে দেখো তো আমার চোখের সামনে কি এই ধরনের একটা চিত্র ফুটে ওঠে কিনা? পিয়ানোর চিত্র, শ্যানন নামক একটা মেয়ের চিত্র, যাকে আমরা চিনি না, কিন্তু একটা মেয়ের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমরা যদি ওই লাইনটা বাংলা করি তাহলে কি হয়? শ্যানন তার কনসার্ট ও অনুশীলন শুরু করার সাথে সাথে পিয়ানোর কিগুলোর ঝংকারে নীরবতা ভেঙে গেল। যে একটা নীরবতা ছিল সেটা ভেঙে গেল, পিয়ানোর সুন্দর সুর বেজে উঠল। এই কথাগুলো বললে পরে আমার চোখের সামনে কিন্তু এই ধরনের একটা ছবি ভেসে ওঠে। আমার যে মনের একটা ক্যানভাস আছে সেখানে আমার এরকম একটা ছবি ভেসে ওঠে। তাহলে এটা আমাদের কি গেল? অডিটরি ইমেজারি। আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও বলছি, অডিটরি কি? শব্দের সাথে সম্পর্কযুক্ত। আমরা যে কোনো একটা লেখা পড়লে আমাদের কল্পনায় মনে হচ্ছে আমার কানের কাছে এই শব্দটি এখনও বাজছে। যেমন আমি যদি তোমাদের বলি, তোমরা যে স্কুল একটা ক্লাস হলে পরে একটা ঘন্টা পরে, এই ঘন্টার আওয়াজটার সাথে তোমরা সবাই পরিচিত। কে কে পরিচিত? একটু হাত তোলো তো। ভেরি গুড। আমরা সবাই এই ঘন্টার আওয়াজটার সাথে পরিচিত। তোমাকে যদি পরবর্তী কোনো ক্লাসে তোমার টিচার বলে, এই তোমরা কি ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছো? তো তখনই কিন্তু তোমার কানে মনে হয় যে তুমি ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছ। ওটা কিন্তু তুমি একটু কল্পনা করে নাও, তখন বলো, না স্যার এখনো শুনতে পাইনি। কিন্তু তুমি
কল্পনায় ওটা একটু মনে করার চেষ্টা করলে। এটাই হচ্ছে কি অডিটরি ইমেজারি। যেই লেখার মধ্যে তুমি ওই লেখাটা পড়ার পরে তোমার কাছে মনে হবে যে না আমার কানে কল্পনা একটু ঘন্টা বা কোনো একটা আওয়াজ বেজে উঠছে, ওই রকম আওয়াজ আমার কানে আমি পাচ্ছি কল্পনায়, তখন এটা হয়ে যাবে কি অডিটরি ইমেজারি। লেখা আছে ইমেজারি ইউজিং সাউন্ডস, শব্দ ব্যবহার করে ইমেজারি তৈরি করা। তো আমরা পরেরটায় যাচ্ছি। ইমেজারি ইউজিং সেন্ট, আমরা ঘ্রাণের মাধ্যমে যে ইমেজারি তৈরি করি সেটাকে আমরা কি বলি অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি ইমেজারি। She smelled the scent of sweet hibiscus wafting through the air. Its tropical smell a reminder that she was on vacation in a beautiful place. তো আমি এটা বাংলা করে দিচ্ছি। তিনি বাতাসে ভেসে আসা মিষ্টি জবার গন্ধ পেলেন। এর উষ্ণমণ্ডলীয় গন্ধ তাকে মনে করিয়ে দিচ্ছে যে তিনি একটি সুন্দর স্থানে ছুটিতে আছেন। এখন এই কথাটা পড়ে দেখো তো তোমার মনে কোনো একটা ছবি ভেসে ওঠে কিনা। কোনো একটি ফুল, যেমন এখানে জবা ফুলের কথা বলা হয়েছে, জবা ফুলের ঘ্রাণ বা কোনো একজন মানুষ, এরকম ছবি তোমার কল্পনায় আসছে কিনা। তোমরা 30 সেকেন্ড একটু কল্পনা করো। এখন দেখো তো তোমার কল্পনায় এ ধরনের কোনো ছবি ভেসে উঠছে কিনা। আমি যে বলেছিলাম জবা ফুল, তারপর এই মানুষটি উনি যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাতে কি মনে হয় তিনি এই ফুলটির ঘ্রাণ নেয়ার চেষ্টা করছেন, রাইট? তিনি এই ফুলটির ঘ্রাণ নেয়ার চেষ্টা করছেন। তাহলে আমার লেখার সাথে দেখো তো এরকম একটা ছবি তোমার মনের মধ্যে কিন্তু আসার চেষ্টা করে। তাহলে এইটা আমার কিসের উদাহরণ? অলফ্যাক্টরি বাই স্মেল, আমার ঘ্রাণ রিলেটেড এই ইমেজারিটা আমার ঘ্রাণ রিলেটেড। আমার যে একটা সেন্স আছে 5 সেন্সেস, তার মধ্যে একটা হচ্ছে ঘ্রাণ, সেই ঘ্রাণ রিলেটেড ইমেজারি এটা আমার তৈরি হচ্ছে। তো এরপরে আমরা যে ইমেজারিটা দেখব সেটা হচ্ছে গাস্টেটরি। গাস্টেটরি কি বলেছিলাম? টেস্ট, স্বাদ রিলেটেড, স্বাদ। অর্থাৎ আমরা কোনো কিছু যখন খাই বা পান করি, এই যে স্বাদটা পাই সেটা কি বলা হয় কি গাস্টেটরি। আর আমরা কোনো লেখা পড়ার পরে যদি আমার মনের মধ্যে ওই ধরনের কোনো ফিলিংস আমি পাই যে আমি খাচ্ছি, ওই স্বাদটা আমি পাচ্ছি, তাহলে আমরা সেটাকে কি বলবো? গাস্টেটরি ইমেজারি, টেস্ট রিলেটেড ইমেজারি। এখানে কি বলা আছে? দ্য ওয়ার্ম ডোনাট টেস্টেড সুইট উইথ হিন্টস অফ ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি। এটার বাংলা করলে আমাদের দাঁড়ায় উষ্ণ ডোনাটটি মিষ্টি স্বাদের ছিল, তাতে ভ্যানিলা এবং স্ট্রবেরির আভাস ছিল। উষ্ণ ডোনাটটি মিষ্টি স্বাদের ছিল, তাতে ভ্যানিলা এবং স্ট্রবেরির আভাস ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি গাস্টেটরি ইমেজারি। এখন এই লেখাটা পড়ে তোমার মনের মধ্যে কোনো কিছু ভেসে ওঠে কিনা, তুমি কোনো কিছুর স্বাদ পাও কিনা, এরকম খাবার তুমি পূর্বে খেয়েছিলে মনে করার চেষ্টা করো তো, যে এরকম কোনো ছবি তোমার মধ্যে ভেসে ওঠে কিনা, যে একটা ডোনাট, তারপর ভ্যানিলা, স্ট্রবেরির স্বাদ, এরকম কিছু তোমার মধ্যে হয় কিনা। দেখো তো এই ছবিটার সাথে মেলে কিনা। খুব সুন্দর সুস্বাদু একটি খাবার, তাই না? এর পাশে আছে কি স্ট্রবেরি, তার উপরে কি ভ্যানিলা আছে। তাহলে এই স্বাদটি কি আমরা পাই কি নাই এই বর্ণনার মাধ্যমে? রাইট, আমরা তাহলে কি দেখতে পেলাম? গাস্টেটরি ইমেজারির একটা উদাহরণ দেখলাম। আশা করি তোমরা এগুলো তোমাদের বিভিন্ন লেখার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তারপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে ট্যাকটাইল ইমেজারি। তো আমরা গত ক্লাসে 7টি ইমেজারি দেখেছিলাম, তার মধ্যে প্রথম 5টি হচ্ছে আমাদের 5 সেন্স সেই রিলেটেড, আর 2টি আমাদের 5 সেন্সের বাইরে। তো আজকে আমরা
এই 5 সেন্সটাকে আমরা ক্লিয়ার করছি ইমেজারিগুলো। লাস্ট ওয়ান কি? টেকটাইল ইমেজারি। এটা আমার কি রিলেটেড ছিল বলো তো? টাচ রিলেটেড ছিল, স্পর্শ রিলেটেড ছিল। আমি বললাম দ্য বেবিস হেয়ার ইজ সফট অ্যান্ড ডাউনি। যেটা সফট ওটাই হচ্ছে আমার ডাউনি। তাহলে শিশুটির চুল ছিল খুবই নরম মোলায়েম ছিল। এই কথা বললে দেখো তো তোমার মনের যে ক্যানভাস সেখানে কোনো শিশুর চিত্র ফুটে ওঠে কিনা, তার সুন্দর সিল্কি বা খুব নরম চুলের স্পর্শ তুমি পাও কিনা, এবং এই বর্ণনার পরে তোমার মনের মধ্যে এরকম একটা ছবি ফুটে ওঠে কিনা। সবাই একটু খেয়াল করো তো, যে একটা শিশু সে ঘুমিয়ে আছে, তার চুলগুলো খুব সফট এবং এটা ব্রাউনি, এবং এখানে আছে ডাউনি এবং সফট, এটা বলতে পারো অনেকটা সিনোনিমাস, সমার্থক শব্দ। তাহলে তার চুলগুলো দেখেই বুঝতে পারছি কি এটা খুব সফট, এটা স্পর্শ করলে খুব নরম একটা স্পর্শের অনুভূতি আমরা পেতে পারি, রাইট? তাহলে এই ইমেজারিটা আমরা কি নিয়ে শিখলাম? ট্যাকটাইল ইমেজারি। এটার কি রিলেটেড? টাচ রিলেটেড। তাহলে আমরা 5 সেন্স রিলেটেড যে ইমেজারিগুলো দেখলাম সেগুলি আমাদের ভালো করে দেখতে হবে, বাকি দুটো আমাদের তেমন একটা লাগবে না। তার প্রথমটা আমরা কি দেখেছি? ভিজুয়াল। দ্বিতীয়টা কি দেখলাম? অডিটরি, শব্দ রিলেটেড। তৃতীয়টা কি দেখেছিলাম? অলফ্যাক্টরি, ঘ্রাণ রিলেটেড, স্মেল রিলেটেড। আচ্ছা, চতুর্থটা কি দেখেছিলাম? গাস্টেটরি, টেস্ট রিলেটেড। আর এই পঞ্চমটা হচ্ছে ট্যাকটাইল ইমেজারি, টাচ রিলেটেড। ভেরি গুড। তোমাদের মধ্য থেকে একজন একটু বলো তো এই 5 প্রকার ইমেজারির নামগুলো। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। সবাই ওর জন্য একটু হাততালি দাও। তো এখন আমরা এগুলো কবিতাতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি কবিতাটি তোমাদেরকে বুঝিয়ে দিব, আর তোমরা বাসায় বসে এখানে কি কি ইমেজারি আছে সেগুলো তোমরা খুঁজে বের করবে এবং পরবর্তী ক্লাসে দেখাবে। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকে আমরা যে কবিতাটি দেখব সেটি হচ্ছে ট্রু রয়্যালটি বাই রুডিয়ার্ড কিপলিং। এটাও আমরা ক্লাস 8 থেকে নিয়েছি। যেহেতু তোমরা 8-এর ক্লাসটি পাওনি, তোমরা একদম সরাসরি 9-এই নতুন বই পেয়েছো, তাই আমি ভাবলাম তোমাদের জন্য 8-এর বই থেকে তোমাদের একটা ডিফারেন্ট পড়া দেই, যেটা তোমরা 8-এর কিছুটা একটা পাবে, ধারণা পাবে যে 8-এ তোমরা কি বই এখন পড়াচ্ছে। তো ট্রু রয়্যালটি বাই রুডিয়ার্ড কিপলিং। এই রুডিয়ার্ড কিপলিং উনি একজন খুবই বিখ্যাত কবি। উনি 1907 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখানে আমাদের একটা কবিতা আছে। এই কবিতাটি আমাদের এখানে আছে 4 লাইন, এখানে 4 লাইন এবং এখানে 4 লাইন, তাহলে মোট 12 লাইনের একটি কবিতা। তাহলে আমরা এটাকে বলতে পারি একটা স্ট্যাঞ্জা, এটাকে বলতে পারি আরেকটা স্ট্যাঞ্জা, এবং এটাকে বলতে পারি আরও একটা স্ট্যাঞ্জা। তাহলে এখানে আমাদের টোটাল 3 স্ট্যাঞ্জাস আছে। স্ট্যাঞ্জা শব্দটির অর্থ কি? স্ট্যাঞ্জা, স্তবক। আমরা কোনো লেখায় যেরকম প্যারা দেখতে পাই, প্যারাগ্রাফ আকারে লেখা দেখতে পাই, কবিতার ক্ষেত্রে এগুলোকে বলা হয় স্ট্যাঞ্জা বা স্তবক। তা আমি কবিতাটি পড়ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে সিমিলি খোঁজা, মেটাফোর খুঁজে পাওয়া এবং ইমেজারি, কোথায় কোথায় ইমেজারি তুমি পাও সেগুলো খুঁজে বের করবে। There was never a queen like Balkis. এই উচ্চারণটা হবে বালকিস। একে আমরা ঐতিহাসিকভাবে বিলকিস, রানী বিলকিস হিসেবে চিনি, কিন্তু এখানে কবি বলেছেন বালকিস। There was never a queen like Balkis from here to the wide world's end. But Balkis talked to a butterfly as you would talk to a friend. তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? যে বালকিসের মতো কোনো রানী এই পৃথিবীতে কখনোই ছিল না, এখান থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে। বাট বালকিস টক টু এ বাটারফ্লাই, বালকিস কি করতে পারতো?
বাটারফ্লাই মানে প্রজাপতির সাথে কথা বলতে পারত। অ্যাজ ইউ উড টক টু এ ফ্রেন্ড, যেভাবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো সেভাবে বালকিস বাটারফ্লাই বা প্রজাপতির সাথে কথা বলতে পারত। দেয়ার ওয়াজ নেভার এ কিং লাইক সলোমন, সলোমনের মতো কোনো রাজা ছিল না। নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগেন, পৃথিবীর শুরু থেকে। বাট সলোমন টক টু এ বাটারফ্লাই, কিন্তু সলোমন প্রজাপতির সাথে কথা বলতে পারত। অ্যাজ এ ম্যান উড টক টু এ ম্যান, একজন মানুষ যেরকম একজন মানুষের সাথে কথা বলে। শি ওয়াজ কুইন অফ সাবেয়া, এই শি দ্বারা কাকে বোঝালো বলো তো? এই বালকিসকে, কুইন বালকিসকে বোঝানো হলো। শি ওয়াজ কুইন অফ সাবেয়া অ্যান্ড হি ওয়াজ এশিয়াস লর্ড। তাহলে এশিয়াস লর্ডকে এই যে কিং সলোমনকে বলা হচ্ছে এশিয়াস লর্ড। হি দ্বারা কিং সলোমনকে বোঝানো হচ্ছে। বাট দে বোথ অফ দেম টক টু বাটারফ্লাইস, কিন্তু তারা দুজনই প্রজাপতির সাথে কথা বলতে পারতেন। হোয়েন দে টুক দেয়ার ওয়াক্স অ্যাব্রোড, যখন তারা বাহিরে ঘুরতে যেতেন, সেটা ঘরে বাহিরে হতে পারে, এক দেশ থেকে আরেক দেশও হতে পারে, তো তারা কি করতে পারতেন? বাটারফ্লাইয়ের সাথে কথা বলতে পারতেন, প্রজাপতির সাথে কথা বলতে পারতেন। আল্লাহ তার এই প্রিয় বান্দাদেরকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিলেন, যে তারা প্রকৃতির ভাষা, প্রাণীর ভাষা তারা বুঝতে পারতেন। তা আমি তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিতে চাই সেটা হচ্ছে এই কবিতা থেকে তোমরা কি কি সিমিলি খুঁজে পাও। নাম্বার 1 সিমিলি, নাম্বার 1 সিমিলি, নাম্বার 2 metaphor, and number 3 imagery. এই তিনটি বিষয় তোমরা এই কবিতা থেকে খুঁজে বের করার চেষ্টা করবে, যে আমি কোন লাইনটাতে সিমিলি পাচ্ছি। আমরা সিমিলির চেনার সহজ উপায় প্রথম ক্লাসটাতে আমরা বলেছিলাম যে এই ক্লাসে তোমরা সিমিলি এইভাবে দেখলে তুমি সিমিলি চিনতে পারবে। তাও আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, সিমিলিতে সরাসরি দুটি ভিন্ন বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়, একটা জিনিস কমন থাকবে। আর মেটাফরে কি হবে? তুলনাটা কাল্পনিক করে নেওয়া হবে। আর ইমেজারিটা কি? ইমেজারির মধ্যে এমন একটা বর্ণনা থাকবে, ওই বর্ণনা অনুযায়ী তোমার মনের মধ্যে ছবি ভেসে উঠবে, আওয়াজ শুনতে পাবে, তুমি ঘ্রাণও অনুভব করতে পারবে, তুমি টাচ ফিল পাবে। এই ধরনের 5 সেন্স তোমার কাজ করবে, অর্থাৎ 5টা ইন্দ্রিয় যদি তোমার কাজ করে সেই লেখাটার মধ্যে কোনো একটা যদি থাকে, সেটাই হচ্ছে তোমার জন্য ইমেজারি। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আশা করি তোমরা এই কবিতা থেকে সিমিলি, মেটাফোর এবং ইমেজারি খুব ভালোভাবেই বের করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সম্মানিত ফ্যাসিলিটেটর যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ওরা যখন আগামী ক্লাসে আপনাদের এই হোমওয়ার্ক দেখাবে তখন আপনারা দেখবেন যে ওরা এই ইমেজারিগুলো ওরা বের করতে পারছে কিনা বা দেখাতে পারছে কিনা। একটা হচ্ছে রয়্যাল, ম্যাজেস্টি অ্যান্ড সিম্পলিসিটি, যে তাদের মধ্যে একটা রাজকীয় ভাবও ছিল, আবার একই সাথে তারা খুব সিম্পল ছিল, সাধারণ ছিল। তারা সবার সাথে মিশতেন, প্রজাপতির সাথে মিশতেন, প্রকৃতির সাথে মিশতেন। এই বিষয়গুলো কি আমাদের ইমেজারি দেয়, প্রকৃতির তখন ছবি আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে। ন্যাচারাল অ্যান্ড ইন্টিমেট কানেকশন, তাদের মধ্যে একটা স্বাভাবিক প্রকৃতিগত একটা সম্পর্ক ছিল, এইগুলো ধরতে পারছে কিনা। এছাড়াও আপনার ইউনিটি অ্যান্ড ইকুয়ালিটি, তাদের মধ্যে একটা সমতার বিষয় ছিল। ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড রিফ্লেকশন, ট্র্যাঙ্কুইলিটি মানে কামনেস, নীরবতা, ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড রিফ্লেকশন, প্রতিফলন। এই বিষয়গুলো বাচ্চারা কবিতা থেকে ধরতে পারছে কিনা আপনারা একটু বিষয়টা চেক করে দিবেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।